বন্ধুরা নমস্কার। কেন পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা কেন অতি গুরুত্বপূর্ণ আন্দোলনকারীদের কাছে? যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেন তাহলে এই আন্দোলন শেষ পর্যন্ত কত দূর যেতে পারে? যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন তাহলে কি এই আন্দোলন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে? যদি এই সমস্ত ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটে, অর্থাৎ ইস্তফা না দেন, তাহলে বিজেপির ভবিষ্যৎ কি হতে পারে? আবার যদি ইস্তফা দেন তাহলেই বা বিজেপির ভবিষ্যৎ কি হতে পারে? 2029-এর লোকসভা নির্বাচনে এই বর্তমান যে আন্দোলন দিল্লির যন্তর মন্তরে চলছে, সেই আন্দোলনের কি কোনো প্রভাব পড়বে বা রাজ্যে রাজ্যে কি এর কোনো প্রভাব পড়বে? এক কথায় যদি উত্তর দিই তাহলে ডেফিনেটলি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলেও তার প্রভাব পড়বে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও তার প্রভাব পড়বে। এবং কেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন না, কেন এটা অতি গুরুত্বপূর্ণ বিজেপির কাছে? যেখানে আস্ত একটা দল বিড়ম্বনার মধ্যে পড়েছে, সারা দেশে একটা বিরাট অংশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। প্রতিবাদ কিন্তু শুধুমাত্র যন্তর মন্তরে হচ্ছে না, শুধু দিল্লিতে হচ্ছে না, বিরাট আন্দোলন আমরা দেখলাম নাগপুরে, যেখানে আরএসএস এর হেডকোয়ার্টার রয়েছে। বিরাট আন্দোলন হয়েছে বিহারে, বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে, কর্ণাটকে হচ্ছে, তেলেঙ্গানাতে হচ্ছে, উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, রাজস্থানে, গুজরাটে বিভিন্ন জায়গাতে ছোট বড় আন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলন যখন রাজ্যে রাজ্যে হচ্ছে এবং আরও ব্যাপক আকার ধারণ করতে পারে, তখন বিজেপি বুঝতে পারছে যে আন্দোলনটা তো মূলত বিজেপির বিরুদ্ধে। কারণ আন্দোলনকারীরা সরাসরি বিজেপির নাম নিয়ে এই সরকারের বিরোধিতা করছে, শাসক দলের বিরোধিতা করছে। তারা শাসক দলকে অহংকারী বলছে, শাসক দলকে স্বৈরাচারী বলছে, শাসক দলকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি খেলাপ করার অভিযোগ আনছে, শাসক দলের বিরুদ্ধে স্বৈরাচারী হওয়ার, অত্যাচারী হওয়ার অভিযোগ আনছে, নির্দয়ী হওয়ার অভিযোগ আনছে, নানান কিছু অভিযোগ আনছে, কিন্তু নামটা উল্লেখ করে, এমন না যে তারা শাসক দলের নাম নিচ্ছে না। তাহলে শাসক দলের বিরুদ্ধে যখন প্রত্যেক দিন নানান ধরনের অভিযোগ উঠছে এবং আন্দোলনের গতিমুখ মূলত শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য, এটা বোঝা যাচ্ছে পরোক্ষভাবে হলেও, তখন শাসক দল বিজেপি কেন একজন ব্যক্তির ইস্তফা না দেওয়ার ব্যাপারে এতটা অনমনীয় কেন, এতটা দৃঢ় প্রতিজ্ঞা কেন? তার মানে কি এটা যে ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেন তাহলে এই আন্দোলনকারীরা খুব সহজেই তাদের আন্দোলনের বিজয় হয়েছে, সফল হয়েছে আন্দোলন, এইটা মনে করে এরপরে আরও বড় কোনো দাবি নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেবে? এরপরে সারা দেশে ঘুরে ঘুরে তারা বিজয় উৎসব পালন করবে, এরপরে তাদের গুরুত্ব অনেক বেড়ে যাবে, এরপরে তাদের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যাবে। ফলে এরপরে যখন তারা কোথাও ছোটোখাটো আন্দোলনেও নামবে, তখন তাতে এত বেশি ভিড় হয়ে যাবে, দেশের যুব সমাজ এত বেশি উৎসাহিত হয়ে যাবে যে এরপরে হয়তো বিজেপির পক্ষে তার সংগঠনকে ধরে রাখাই সম্ভব হবে না। এই ভয়টাই কি বিজেপিকে তাড়া করে বেড়াচ্ছে? এই ভয়টাই বিজেপিকে তাড়া করে বেড়াচ্ছে। এটা এক নম্বর পদত্যাগপত্র জমা না দেওয়ার পেছনে। আর যদি জমা না দেন তাহলে কি হবে? তাহলে বিজেপির ভয়টা কোথায়? কেন বিজেপি বারবার পদত্যাগ দেওয়ার কথা না বলেও আন্দোলন প্রত্যাহার করার কথা বলছে? কেন মন্ত্রীরা গিয়ে সোনাম ওয়াংচুকের কাছে মানে একরকম অনুনয় বিনয় করছেন যাতে তিনি নির্দেশ দেন আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে আন্দোলনটা প্রত্যাহার করে নেওয়ার জন্য? ভয়টা এখানে, যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেন তাহলে কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করা হবে না, এই কথা তারা বলে দিয়েছেন বারবার। ছাত্র নেতারা বারবার বলে দিয়েছেন, বা ককরোচ জনতা পার্টির নেতা, যারা সবাই ছাত্র নেতা না, তারা পরিষ্কার বলে দিয়েছেন যে আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী, কেন্দ্রের শিক্ষামন্ত্রী ইস্তফাপত্র জমা না দেন। তাহলে বাদবাকি সমস্ত কিছু হলো। নিট কেলেঙ্কারিতে জড়িত যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হলো, আরও বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত কেন্দ্র সরকার গ্রহণ করলো, কিন্তু বা সোনাম ওয়াংচুককে সমর্থন অনশন প্রত্যাহার করলো, কিন্তু আন্দোলনটা প্রত্যাহার করা হলো না।
তাহলে এই আন্দোলন কি বিরাট আকার ধারণ করতে পারে? বিভিন্ন সময়ে এই আন্দোলনকারী নেতারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তাদের আন্দোলনের প্রতি জনসমর্থন বাড়ছে এবং যত দিন যাবে তত দিল্লিতে আরও বেশি সংখ্যক ছাত্রীরা গিয়ে বা যুবক যুবতীরা গিয়ে জড়ো হবেন এবং দেখা যাচ্ছে সেখানে এত বেশি সাপোর্ট আসছে সারা দেশ থেকে। অসংখ্য মানুষ যারা দিল্লিতে যেতে পারেননি বা যাননি, তারা জোম্যাটোকে, সুইগিকে অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করে তারা বলে দিচ্ছে যে খাবার নিয়ে গিয়ে যন্তর মন্তরে যাকে পাবে, আন্দোলনকারীদের মধ্যে যাকে পাবে তার কাছে যাতে দিয়ে দেওয়া হয়। তারা টুথব্রাশ বা টুথপেস্ট, কেউ জামা কাপড়, কেউ নানান ধরনের সামগ্রী, কেউ ওষুধপত্র ইত্যাদিও নাকি বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ আন্দোলনকারী এই যুবক যুবতী ছাত্রছাত্রীদের যাতে কোনো কিছুর অভাব না হয়, কোনো রকম অসুবিধা যাতে না হয়, তার জন্য তাদের বাবা মাকে চিন্তা করতে হচ্ছে না বাড়িতে। সারা দেশে অসংখ্য মানুষ সেটা চিন্তা করে তাদের জন্য পাঠিয়ে দিচ্ছে এবং দেখা গেছে যে সুইগি জোম্যাটোর যারা ডেলিভারি বয়রা তারা সেখানে যাচ্ছে, গিয়ে তারা খাবারের প্যাকেট বের করে তারা বলছে যে সামনে পাচ্ছে তাকেই নিয়ে নিতে বলছে। এবং ছাত্রছাত্রীরা সেখানে এসব বলছেও তারা যে কোত্থেকে খাবার আসছে, কোত্থেকে সাপোর্ট আসছে আমরা বুঝতেও পারছি না, কিন্তু আমাদের কাছে এগুলো নিয়মিতভাবে আসছে। তো এই রকম যখন স্তরে পৌঁছে যায়, পাঞ্জাবের কৃষকরা সেখানে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসছে, অনেক ডাক্তার সেখানে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে সেখানে থাকার ফলে অনেকেরই শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দিতে পারে, সেগুলো চিকিৎসা করছে বিনামূল্যে, ওষুধপত্র দিচ্ছে বিনামূল্যে, আরও নানান ধরনের সমর্থন সহযোগিতা নিয়ে মানুষ সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে। পাঞ্জাবের শিখদের যে লঙ্গরগুলো রয়েছে, বাংলা সাহিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, আমি নিজেও লঙ্গরে গিয়ে খাবার খেয়েছি বিভিন্ন সময়, দারুণ খাবার, অত্যন্ত আদরের সঙ্গে যত্নের সঙ্গে তারা খাবার খাওয়ায়। সেই সমস্ত লঙ্গরের খাবারও নাকি সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে, ফলে অভাব তো কোনো কিছুর হচ্ছে না সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। এবার এই স্তরে যখন একটা আন্দোলনের প্রতি মানুষের সমর্থন চলে যায়, আবেগ চলে যায়, তখন আন্দোলনকে শুধু উইথড্র করার কি দরকার আছে? আর এই কারণেই আন্দোলনকারীরা বলছে তারা আন্দোলনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাবে। আবার এটাও ঠিক যে তাদের মধ্যে অনেকেই এই কথা বলে রেখেছেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না দিলে শেষ পর্যন্ত আমরা মোদির ইস্তফা চাইব, প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলনের পর আরও ব্যাপক হবে। তাহলে বিজেপি কি উভয় সংকটে পড়েছে? বিজেপি কি এমন একটা অবস্থায় পড়েছে যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বললেও যেমন সমস্যা, কারণ আন্দোলনকারীরা তখন উৎসাহিত হয়ে যাবে, তারা সফল হবে এবং তরুণীরা যদি একবার সাফল্যের স্বাদ পেয়ে যায় তাহলে তাদের মনের মধ্যে তো উৎসাহ, আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায় বা বহুগুণ হয়ে যায়। তাহলে এইটা দিলে এইটারও ব্যাপক আপনার বিজেপির জন্য ক্ষতিকারক ব্যাপার হবে রাজনৈতিক দিক থেকে। আবার যদি ইস্তফা না দেয় তাহলেও বিরাট আকার ধারণ করতে পারে এই আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সমর্থনে গিয়ে এসেছে এবং স্বাভাবিকভাবে আন্দোলন বিরোধী দলগুলো চাইছে যে আন্দোলন যাতে স্তীমিত না হয়, আন্দোলন যাতে দুর্বল না হয়, আন্দোলন যাতে উইথড্র করা না হয়, আন্দোলন যাতে কোনোভাবেই ডিসকন্টিনিউ না করা হয়, বরং আন্দোলনটাকে কন্টিনিউ করা হয়। কারণ দিল্লির বুকে যদি দীর্ঘমেয়াদী আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলনে যদি লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করতে থাকে তাহলে স্বাভাবিকভাবে এরপরে যত নির্বাচন আসবে, যেমন সামনের বছর অনেকগুলো বিধানসভা নির্বাচন রয়েছে, প্রথমে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, গুজরাটের নির্বাচন, হিমাচল প্রদেশের নির্বাচন, উত্তরাখণ্ডের নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন, গোয়ার নির্বাচন, বলে অনেকগুলো রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। দিল্লিতে আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে বিরোধীরা সারা দেশে প্রচারে বেরোবে, বিরোধীরা সারা দেশে মানুষের মধ্যে আপনার জনজাগরণ তৈরি করবে, মানুষকে বোঝাবে যে দেখো দিল্লিতে কতটা নির্দয়ী সরকার রয়েছে, কতটা অত্যাচারী স্বৈরাচারী সরকার রয়েছে, যে এতদিন ধরে ছাত্ররা আন্দোলন করলেও তারা তাতে পাত্তা পর্যন্ত দিচ্ছে না, ছাত্রছাত্রীরা কতজন সুইসাইড করেছে আপনারা দেখেছেন। এই কথাগুলো তারা বলবে, তখন বলে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভের পরিবেশ সারা দেশে তৈরি করবে এবং ওই ক্ষোভের মধ্য দিয়ে, ওই আন্দোলনের মধ্য দিয়ে যখন নির্বাচন হবে তখন তাদের প্রত্যাশা অন্তত পক্ষে যে এই নির্বাচনগুলোতে তারা ভালো রেজাল্ট করবে বিরোধীরা,
অন্ততপক্ষে যদি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারে, যদি গুজরাটে ক্ষমতায় আসতে পারে, তাহলে তার প্রভাব সারা দেশে পড়ে যাবে। কারণ আপনারা জানেন গুজরাট হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের গৃহরাজ্য। সেই গুজরাটে যদি বিজেপিকে দীর্ঘদিন পরে ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে তার যে মনোবৈজ্ঞানিক প্রেশার পড়বে, এটা ভয়ঙ্কর প্রেশার হবে। তো এইটা একটা তাদের নিশানায় রয়েছে। আরেকটা হলো যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক রয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক আপনার সাংসদ রয়েছেন। সেই উত্তরপ্রদেশ থেকে যদি বিজেপিকে উৎখাত করা যায়, মানে শাসন ক্ষমতা থেকে, তাহলে তারও বিরাট প্রভাব এর পরের নির্বাচনগুলো পড়বে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে বিরোধীরা সবাই ময়দানে নেমে পড়েছে। ফলে আপনারা দেখছেন যে এমন কোনো বিরোধী রাজনৈতিক দল নেই যে সেখানে গিয়ে আপনার সমর্থন প্রকাশ করছে না। কেউই এই সুযোগে পেছনে থাকতে চাইছে না। সবাই মনে করছে যে এত বিশাল সংখ্যক যুবক যুবতীর সামনে যদি নিজেকে তুলে ধরা যায় এবং তাদের যদি মানসিকভাবে সমর্থন করা যায় এবং তাদেরকে বোঝানো যায় যে আমরাই সবচেয়ে বেশি তোমাদের কথা ভাবি, তো সুতরাং তোমরাও আমাদের কথা ভাবো, তাহলে আগামী দিনে রাজনীতিতে তাদের বিরাট লাভ হতে পারে। আর এইভাবে যদি আন্দোলনকে 2029 পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, তাহলে তার কি বিরাট প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়বে, বিহারের রাজনীতিতে পড়বে, গুজরাটের, রাজস্থানের, উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের, হরিয়ানার রাজনীতিতে পড়বে। যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে সেখানেই বিজেপির কর্মীরা শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের মনোবল দুর্বল হবে। কারণ সাম্প্রতিককালে দিল্লিতে দেখা যাচ্ছে এমন অনেক বিজেপি পরিবারের লোকজন, ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে, গিয়ে তারা মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে বলছে যে আমার বাবা মা বিজেপি করে, বা কেউ বলছে যে আমি বিজেপি করি কিন্তু আমার ছেলে মেয়ে আজকে তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি বিজেপিকে ত্যাগ করেছি। তো এইরকম বিজেপির পরিবারের মধ্যে, বিজেপির সমর্থকদের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে। অনেকেই মনে করেছে যে সরকার সত্যি সত্যিই তো মানুষের কথা শুনছে না, সরকার সত্যি সত্যিই তো দয়া মায়াহীন হয়ে গেছে। সুতরাং যে ধরনের সরকার আমরা প্রত্যাশা করেছিলাম 2014-তে, সেই ধরনের সরকার তো আর আজকে নেই। তো সুতরাং এখন সমর্থন প্রত্যাহার করার সময় এসে গেছে, এইটা মনে করে অনেকে বিবৃতি দিচ্ছে সেখানে মিডিয়ার সামনে। আর এই কথাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে। কারণ ন্যাশনাল মিডিয়া বলতে যাদেরকে বুঝি, মেইন স্ট্রিম মিডিয়া বলতে যাদেরকে বুঝি, তারা এগুলো না দেখালেও এখন তো সোশ্যাল মিডিয়াই মূলত মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে মনোবৈজ্ঞানিক প্রেশার তৈরি হচ্ছে। এটা বিজেপির জন্য ভবিষ্যৎ রাজনীতির দিক থেকে বিরাট বড় ক্ষতিকারক দিক হতে পারে। এই ভয়টাই কি বিজেপিকে তারা করে বেড়াচ্ছে? তার কারণেই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ওস্তাদ বলে ধরা হয়, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না? তারা কি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, তাদের দলের রাজনৈতিক ভবিষ্যৎ, তাদের সরকারের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে তারা সত্যি সত্যি চিন্তিত? আর এই দুর্বলতাটা বুঝতে পেরেই ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্তর্গত কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণরূপে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রত্যেকটা দিন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, শিবসেনা ইউবিটি হোক, শারদ পাওয়ারের এনসিপি হোক, এরা আম আদমি পার্টি হোক, এরা সবাই আপনার এই আন্দোলনটাকে পেছন থেকে সাপোর্ট দিয়ে 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 আরো বড় করার, আরো বৃহত্তর করার, বা এটাকে বৃহত্তম আন্দোলনে পরিণত করার চেষ্টা শুরু করে দিয়েছে। এই আন্দোলন কি শেষ পর্যন্ত মোদী সরকারের পতন ঘটাতে সক্ষম হবে বলে মনে হয় আপনাদের? মনে রাখতে হবে 2011-তে যে আন্না হাজারের অনশন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ফলে কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পতন ঘটেছিল 2014 সালে। অর্থাৎ 2014 লোকসভা নির্বাচনের 3 বছর আগে দিল্লিতে বিরাট আন্দোলন হয়েছিল। আন্না হাজারের আন্দোলনই সর্বব্যাপী প্রভাব বিস্তার করতে পেরেছিল। তো সেই আন্দোলনের পরিণতিতে দিল্লিতে যদি কংগ্রেস সরকারের পতন ঘটে থাকে, তাহলে এবারে সোনাম ওয়াংচুকের অনশন আন্দোলন বা সিজেপির আন্দোলনের, বিক্ষোভ আন্দোলনের পরিণতিতে কি 3 বছর পরে যে লোকসভা নির্বাচন হবে ভারতবর্ষে, সেই নির্বাচনে বিজেপি সরকারের পতন ঘটানো হবে? মানুষ কি এইটা করবে বা করতে পারবে? আপনাদের যার মনে যা ধারণা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে ডেফিনেটলি দেশের আইনি সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কমেন্ট করবেন, কারণ সব কিছুর ওপরে দেশ, এটা মাথায় রাখতে হবে। দেশের স্বার্থকে, দেশের আইনকে কখনোই অমান্য করা যাবে না। প্রতিবাদ, বিরোধিতা সমস্ত কিছু চলবে, কিন্তু দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা এবং দেশের সম্মানকে মাথায় রেখে করতে হবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।